সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার কাছে আমরা ফিরবো, তবে তার আগে দেখিনি পত্রিকায় পাতায় কোন কোন খবরগুলো শিরোনামে জায়গা করে নিয়েছে। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দেখে নেব তাদের শিরোনাম। প্রশাসনে স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগবে, দুর্বল স্বাস্থ্যখাতে অস্থিরতা। 25 ব্যক্তি ও 56টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা, এস আলমের 6 ব্যাংক। এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল, ফল প্রকাশে সাবজেক্ট ম্যাপিং ও অনুষ্ঠিত পরীক্ষা বিবেচনায় আসবে। ভারী বর্ষণে ডুবেছে চট্টগ্রাম। এবার শেখ হাসিনার সঙ্গে রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা। দৈনিক সমকাল তাদের শিরোনামে রয়েছে বেনামে শেয়ার ব্যবসা ও কারসাজিতে শিবলি, আন্দোলনে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীদের 3 দাবি, গ্যাস বিদ্যুৎ সরবরাহ, স্বাভাবিক আইন শৃঙ্খলা, পাচার অর্থ ফেরত। দৈনিক যুগান্তরের শিরোনাম 1997-তে নিয়োগ হলেও দেখানো হয় 1991 সাল, পুলিশ পদোন্নতিতে দুর্নীতি। দেশ রূপান্তর তাদের শিরোনাম 1-এ প্রশাসন, 2-এ পুলিশ, সচিবালয় শিক্ষার্থীরা এইচএসসি বাতিল। দৈনিক বণিক বার্তা এইচএসসির স্থগিত পরীক্ষা আন্দোলনের মুখে বাতিল। দ্য ডেইলি স্টার তাদের শিরোনাম গভর্নমেন্ট ট্রান্সফার 25 ডিজি ইন ওয়ান গো। এই ছিল শিরোনাম। আমরা দেখলাম, সুমন, আপনার কাছে ফিরতে চাই যে প্রতিটি দৈনিক পত্রিকাতে এই শিরোনামে জায়গা পেয়েছে যে এইচএসসি স্থগিত পরীক্ষাটা, এবং এই স্থগিত পরীক্ষা ছাত্রদের আন্দোলনের মুখে বাতিল করা হয়েছে এবং অটোপাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কতটা প্রভাব আমাদের জীবনে পড়বে বা শিক্ষার্থীদের জীবনে পড়বে, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হলো যে এই অটোপাসের বিষয়টি কোনো ইতিবাচক বিষয় নয়। এর প্রভাব এতে বিশেষ অবস্থায় বা বিশেষ পরিস্থিতিতে সাধারণত এটি করা হয়ে থাকে। আমি যতদূর জানি মুক্তিযুদ্ধকালে 1972 সালে, পরবর্তীতে করোনাকালীন সময় একবার, এবং এইটা মানে বাংলাদেশে তৃতীয়বারের মতো এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। তো এখানে যেটা হয় যে এই প্রক্রিয়ায় কিছু মেধাবী তারা মূল্যায়নের পেছনে পড়ে যায়, আবার তুলনামূলকভাবে কম মেধাবীরা একটা ভালো ইয়েতে চলে যায়, যার কারণে আপনি জেনে থাকবেন যে এই পরীক্ষা বাতিল চেয়ে শিক্ষার্থীরা রীতিমতো আন্দোলন করে সচিবালয় পর্যন্ত চলে গেছে। আবার একই সময়ে কিন্তু একটি কলেজের শিক্ষার্থীরা তারা পরীক্ষা দেওয়ার পক্ষে মত দিয়েছে, তারা তাদের মতো করে আন্দোলন করেছে। তো যে কলেজটি শিক্ষার্থীরা এটি করেছে সেই কলেজটির সুনাম আছে, ভালো পাঠদান এবং ভালো ফলাফলের সুনাম আছে, তারাই কিন্তু এই জায়গাটা এগিয়ে গেছে। তারা ধরেই নিয়েছে, তারা মনে করছে যে তারা বঞ্চিত হবে। তো সেই বিবেচনায় যদি বলা যায় যে চূড়ান্ত ফলাফল, এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন এই স্থগিত যে পরীক্ষাগুলো সেটাকে কিভাবে মূল্যায়ন করা হবে এবং ফলাফলটা কোন প্রক্রিয়ায়, কোন রোড ম্যাপে ঘোষণা করা হবে, এর উপরেও নির্ভর করে অনেক কিছু। তবে যেটা পত্রিকান্তরে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষাগুলোর ফলাফল মূল্যায়ন করে একটা ম্যাপিং করে তার ভিত্তিতে এই ফলাফলটা, অটোপাসের ফলাফলটা ঘোষণা করা হবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে এটা একটু ভালোভাবে বিবেচনায় নিয়ে, মানে আমার যেটি কথা সেটি হচ্ছে যে অযোগ্য বা তুলনামূলক কম মেধাবীও যদি একটু ভালো ফলাফল করে সেটি করুক, কিন্তু কোনো মেধাবী যেন বঞ্চিত না হয়, এই বিষয়টিতে সংশ্লিষ্ট। যেমনটা বলছিলেন যে মেধাবীরা বঞ্চিত না হয়, আর শিক্ষার্থীরা বলছেন যে এই আন্দোলনে তাদের অনেক সহপাঠী আহত হয়েছেন, অনেকে মানসিকভাবে এই ধাক্কা থেকে বের হতে পারছেন না বা এখনো বের হতে পারেননি। তো পরীক্ষা অনুষ্ঠিত হলে দেখা যেত যে তারা বঞ্চিত হচ্ছেন, আবার পরীক্ষা না হলে মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। দুটো কিভাবে দেখছেন আপনি? না, এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে তাদের যে দাবিটা, নিশ্চয়ই সেটা উড়িয়ে দেওয়া যায় না। তারা মানসিকভাবে ট্রমাটাইজ,
একটা অংশের পরীক্ষা হয়ে গেছে, এর মধ্যে 2 মাসের মতো প্রায় এই গ্যাপ দিয়ে আর একটা পরীক্ষায় বসা এই বাচ্চাদের জন্য সেটা সহজ বিষয় না। এক্স্যাক্টলি, তার পড়াশোনার মানসিকতা এবং চলমান যে সংকট দেশের, এই সংকট তো তাদের মনেও প্রভাব বিস্তার করেছে এবং তারা যেটা দাবি করেছে যে তাদের বন্ধু সহপাঠী অনেকেই এই ঘটনায় হতাহত হয়েছেন, তো এটির প্রভাবও তাদের মধ্যে পড়েছে, এটি অস্বীকার করবার উপায় নাই। সেই বিবেচনায় তাদের যে দাবি সেটি যৌক্তিক। এখন সব বিবেচনায় নিয়েই সরকার সিদ্ধান্ত নিয়েছে অটো পাসের, কিন্তু আমি যেটি বলতে চাইছি সেটা হচ্ছে যে এইটার বিবেচনাটা যাতে সর্বোচ্চ পন্থায় করা হয় এবং কোনো মেধাবী যেন বঞ্চিত না হয়। এরপর আমরা আসি প্রথম আলো। প্রথম আলোর শিরোনামে ছিল প্রশাসনের স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগবে। বলা হচ্ছে বিগত 15 বছরে দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির একটা রোল পড়ে গেছিল এবং সেখান থেকে ফিরতে স্বাভাবিক সময় লাগবে সুন্দর বাংলাদেশ গঠনে। এই সময়টা যদি আমরা কমের মধ্যে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের করণীয় কি কি? যত কমে নিয়ে আসা যাবে ততই মঙ্গল, এটি ঠিক। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বাট যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে এই দীর্ঘ 15 বছর ধরে এই প্রশাসনে অস্বাভাবিক কেন দলীয়করণ বা অনুগত লোকদেরকে, দলীয় মনোভাবাপন্ন লোকদেরকে বিভিন্ন পদে পদায়ন, সেই ক্ষেত্রে এটি কম বেশি সব সরকারের আমলেই হয়। আমি দুঃখিত, এটা বলতেই হচ্ছে, এটি সত্যি। অনেক যোগ্য ব্যক্তি পদ বঞ্চিত হচ্ছে, অনেক ক্ষেত্রে হয় ভবিষ্যতে যদি আমরা ঠিক না হই। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই সেটি হয়ে থাকে। সব সময় পদোন্নতির ক্ষেত্রে, প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতির ক্ষেত্রে যেটা চলে আসছে, দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে, সেটা হচ্ছে যে দলীয় বিবেচনাটা সবচেয়ে প্রাধান্য পায়। তাতে করে অনেক ক্ষেত্রেই, অনেক সেক্টরেই যোগ্য মানুষেরা পিছিয়ে পড়ে যান, যারা নিরপেক্ষ সেই মানুষগুলো পেছনে পড়ে যান। তো সেই জায়গা থেকে এই 15 বছর ধরে যে জিনিসটা সৃষ্টি হয়ে আসছে, যে কালচারটা চলে আসছে, সেখান থেকে বেরোতে তো আমাদের সময়, অবশ্যই সময় দিতে হবে। এবং এতে করে যেটি হচ্ছে যে যারা সুবিধাটি ভোগ করেছেন, দলীয় আনুগত্যের সুবিধাটি ভোগ করেছেন, তারা অনেকেই অফিসে আসছেন না, অফিস করছেন না, বা একটা ডিলেমার মধ্যে আছেন। আবার যে নিরপেক্ষ মানুষগুলো, তাদের তো আগে থেকেই একটা অভিমানও আছে, তারাও মানসিকভাবে অতটা ওইভাবে সক্রিয় হননি, হতে পারছেন না। সব মিলে এই জায়গাটায় সময় দিতে হবে, কোনো উপায় নেই আমার মনে হয়। সব বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাবে, এই প্রত্যাশা। সমান আপনার সাথে আবারও দেখা হবে, কারণ আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।